আজকের এই টপিকে বেসিক্যালি ডিএনএর স্ট্রাকচার এই পোর্শনটা নেওয়া হবে। অ্যাকচুয়ালি ডিএনএর যে স্ট্রাকচার দেওয়া হয়েছিল, সেই ডিএনএ স্ট্রাকচার দিয়েছিলেন দুজন সায়েন্টিস্ট, যাদের নাম হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। তো ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএ স্ট্রাকচার দিয়েছিলেন, সেই ডিএনএটা ছিল ডবল হেলিক্স মডেল বা দ্বিতন্ত্রী ডিএনএ। এই দ্বিতন্ত্রী ডিএনএর যে ডিএনএর মডেলটা ওয়াটসন এবং ক্রিক দিয়েছিলেন, সেই ডিএনএটাকে বলা হয়ে থাকে বিডিএনএ। অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে বিডিএনএ ছাড়াও এডিএনএ, জেড ডিএনএ, এই সমস্ত ডিএনএও বিভিন্ন ফর্মে পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম যে ফর্মে ডিএনএ শরীরের মধ্যে থাকে সেটা হচ্ছে বিডিএনএ। তো ওয়াটসন এবং ক্রিক বর্ণিত যে মডেল ছিল ডিএনএর, সেটা বেসিক্যালি ছিল বিডিএনএ মডেল, যেটা ছিল ডবল হেলিক্স মডেল। ওয়াটসন এবং ক্রিক যে মডেল দিয়েছিলেন, সেই মডেলের পিছনে দুজন বিজ্ঞানীর খুব উল্লেখযোগ্য অবদান ছিল, যার মধ্যে একজন হচ্ছেন সায়েন্টিস্ট উইলকিন্স তার এক্সরে ক্রিস্টালোগ্রাফির সাহায্যে ডিএনএর এক্সেলেন্ট এক্সরে ফটো বা এক্সরে প্লেট তৈরি করেছিলেন। যে প্লেট দেখে ওয়াটসন এবং ক্রিক বুঝতে পারেন যে ডিএনএ অ্যাকচুয়ালি একতন্ত্রী নয়, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। আরেকজন বিজ্ঞানীর, যার নাম হচ্ছে চারগ্যাপসের একটা বেস রুল বা চারগ্যাপসের একটি সূত্র ছিল। এই সূত্রটিকেও পরে ওয়াটসন এবং ক্রিক কাজে লাগিয়েছিলেন। তো মূলত উইলকিন্সের এক্সরে ক্রিস্টালোগ্রাফি এবং চারগ্যাপের বেস সূত্র, এই দুটোকে কাজে লাগিয়ে ডিএনএ স্ট্রাকচার দেন ওয়াটসন এবং ক্রিক। তো আমি বোঝানোর সুবিধার জন্য ডিএনএর এই যে দ্বিতন্ত্রী মডেল, সেই দ্বিতন্ত্রীর পাকটাকে যদি আমি খুলে দিই, তাহলে এরকম একটা স্ট্রেট চেনের মতো অংশ হবে। যে স্ট্রেট চেনের মতো যে অংশটার মাঝখানে এরকম কতগুলো মোয়ের মতো শেপ করা আছে। তো আমি বোঝানোর সুবিধার জন্য এরকমভাবে ধরে নিচ্ছি যে ডিএনএর এই দ্বিতন্ত্রী মডেলটাকে আমি খুলে নিলে এরকম একটা মোয়ের মতো স্ট্রাকচার পাবো। এই মোয়ের মতো স্ট্রাকচারটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে দেখা যাবে যে ডিএনএ অ্যাকচুয়ালি কতগুলো এল শেপেড স্ট্রাকচার দিয়ে গঠিত। এটা একটা এল, এটা একটা এল, এটা একটা এল, এরকম কতগুলো এল শেপেড স্ট্রাকচার দিয়ে একটা স্ট্র্যান্ড, আর ঠিক তেমনি ডান দিকেও কতগুলো এল শেপেড স্ট্রাকচার দিয়ে আর একটা ডিএনএ স্ট্র্যান্ড বা ডিএনএ তন্তু তৈরি হয়। এই এক একটা এলকের মধ্যে যদি আমি একটা এলকে বড় করে আঁকি, তাহলে একটা এলের তিন দিকে তিনটে জিনিস থাকে। ওপরে থাকে পি অর্থাৎ ফসফরিক অ্যাসিড, এখানে থাকে এস যার নাম হচ্ছে রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ শর্করা, আর এটা হচ্ছে বি হচ্ছে নাইট্রোজেন বেস। আমি নিচে একটা ডিঅক্সিরাইবোজ শর্করার ছবি এঁকেছি। রাইবোজ শর্করা একটা পেন্টোজ শর্করা, যেখানে 5টা কার্বন থাকে। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। এটাকে ডিঅক্সিরাইবোজ শর্করা বলে কেন না, 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন অণু বাদ চলে গেছে, যার জন্য এটাকে ডিঅক্সিরাইবোজ শর্করা বলে। এই রাইবোজ শর্করা, যেটা একটা পেন্টোজ শর্করা অর্থাৎ 5 কার্বনযুক্ত শর্করা, তার 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকে এবং 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে। ফলে একটা এল এর মাথায় থাকে পি, এখানে থাকে এস বা ডিঅক্সিরাইবোজ শর্করা, আর ডান দিকের এখানে থাকে নাইট্রোজেন ক্ষার বা নাইট্রোজেন বেস। আর এই পুরো পিএসবিকে একত্রে বলে নিউক্লিওটাইড। সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা যেটা এল শেপেড স্ট্রাকচার বলছিলাম, আসলে তার একটা নাম পাওয়া গেল, সেটা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হলো ডিএনএর গঠনগত একক, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড পরপর জুড়ে গিয়ে ডিএনএর একটা তন্তু তৈরি করে। তেমনি এই ডান দিকেও নিউক্লিওটাইডগুলো পরপর জুড়ে গিয়ে একটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করে। প্রত্যেকটা নিউক্লিওটাইড 3টে অংশ দিয়ে গঠিত: ফসফরিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ শর্করা, নাইট্রোজেন ক্ষার। যার ডিঅক্সিরাইবোজ শর্করার 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন ক্ষারটি যুক্ত থাকে আর 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এই এস অ্যান্ড বি মানে সুগার আর নাইট্রোজেন বেস, এদের একত্রে বলে নিউক্লিওসাইড। আগেরটা ছিল টাইড আর এটা হলো নিউক্লিওসাইড। সুতরাং নিউক্লিওটাইড এর সঙ্গে যদি পি মাইনাস করা হয়, মাইনাস পি ইজুকাল টু চলে আসে নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড থেকে ফসফরিক অ্যাসিড বাদ দিলে নিউক্লিওসাইড চলে আসে। এইভাবে এটা একটা নিউক্লিওটাইডের গঠন হলো। একটা নিউক্লিওটাইডের সঙ্গে যখন আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়, অর্থাৎ একটা পি এস বি এর সঙ্গে যখন আরেকটা পি এস বি যুক্ত হয়, তখন কিভাবে যুক্ত হয় না, এই যে ডিঅক্সিরাইবোজ শর্করা 3 নম্বর কার্বন, এর সঙ্গে আবার পরের নিউক্লিওটাইডের ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়। সুতরাং একটা ডিঅক্সিরাইবোজ শর্করার 1 নম্বর কার্বনের সঙ্গে একটা নাইট্রোজেন বেস যুক্ত থাকে, 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড, আর 3 নম্বর কার্বনের সঙ্গে তার পরের নিউক্লিওটাইডের আবার
ফসফরিক অ্যাসিডটি যুক্ত থাকে। যে বন্ধনীর মাধ্যমে ফসফরিক অ্যাসিড ডিঅক্সিরাইবোজ শর্করার সঙ্গে যুক্ত থাকে সেই বন্ধনীটাকে বলে এস্টার বন্ধনী। এস্টার বন্ধনী মূলত বোঝায় যখন অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ায় কোনো বন্ধনী তৈরি হয় তাকে বলে এস্টার বন্ধনী। এখানে ফসফরিক অ্যাসিড আর এই কার্বনের এখানে একটা OH গ্রুপ উপস্থিত থাকে, সুতরাং এটা একটা অ্যালকোহলের মতো কাজ করে। সো অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে যে বন্ধনী সেই বন্ধনীকে বলে হচ্ছে এস্টার বন্ধনী। তাহলে দেখো এখানে একটা এস্টার বন্ধনী আছে, আবার তেমনি 5 নম্বর কার্বন যেটা ফসফরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত আছে এটাও একটা এস্টার বন্ধনী। তাহলে কটা বন্ধনী এস্টার, এখানে কটা এস্টার বন্ধনী পেলাম? এটা একটা, দুটো। সুতরাং এই কারণে বলা হয় তাকে ডিএনএতে নিউক্লিওটাইডগুলো ডাই এস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। সুতরাং ডিএনএতে নিউক্লিওটাইডগুলো পরস্পরের সঙ্গে ডাই এস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। এখন এই যে নাইট্রোজেন ক্ষার, ডিএনএতে নাইট্রোজেন ক্ষার হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন ক্ষার আবার দু প্রকার, গুয়ানিন আর অ্যাডেনিন। আর পিরিমিডিন ক্ষারও দু প্রকার, একটা হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। এটা মনে রাখার জন্য একটা কোড বলে দিচ্ছি, পূজা, PUGA। পিইউ হচ্ছে পিউরিন, পিউরিন ক্ষার কে গুয়ানিন আর অ্যাডেনিন। তাহলে গুয়ানিন আর অ্যাডেনিন যদি পিউরিন ক্ষার হয়ে যায় তাহলে থাইমিন আর সাইটোসিন এটা হয়ে যাবে পিরিমিডিন ক্ষার। এখন ডিএনএর ক্ষেত্রে প্রত্যেকটা নিউক্লিওটাইড যেহেতু 3টে অংশ দিয়ে গঠিত PSB, তার মধ্যে ফসফরিক অ্যাসিড আর ডিঅক্সিরাইবোজ শর্করা প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যেই আছে। শুধুমাত্র বদলে যায় হচ্ছে নাইট্রোজেন ক্ষারটা। এই নাইট্রোজেন ক্ষার কখনো গুয়ানিন, কখনো অ্যাডেনিন, কখনো থাইমিন অথবা কখনো সাইটোসিন। তার মানে নাইট্রোজেন ক্ষারের প্রকৃতির ওপর ভিত্তি করে নিউক্লিওটাইড 4 ধরনের হতে পারে, PSG, PSA, PST এবং PSC। ওয়াটসন এবং ক্রিক যখন ডিএনএর মডেল দিয়েছিলেন তারা বলেছিলেন যে ডিএনএর একটা তন্তুতে যদি A থাকে তাহলে পরের তন্তুতে অবশ্যই T থাকবে, আর এখানে যদি G থাকে তাহলে এই তন্তুটাতে C থাকতে হবে। তারা আরও বলেছিলেন A T এর সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে আর G C এর সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকবে। এখন কিসের বেসিসে তারা এই কথাটা বললেন? তার কারণ তারা 4 গ্যাপসের যে সূত্রটিকে কাজে লাগিয়েছিলেন, 4 গ্যাপসের বেস রুল বলছে পার্সেন্টেজ অফ A ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ T অ্যান্ড পার্সেন্টেজ অফ G ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ অফ C। 4 গ্যাপসের সূত্র অনুযায়ী ডিএনএতে A এর যে শতাংশ হার এবং T এর শতাংশ হার সমান হয়, আর G এর শতাংশ হার C এর শতাংশ হারের সঙ্গে সমান হয়। সেই সূত্রটিকে কাজে লাগিয়েই ওয়াটসন এবং ক্রিক বললেন যে ডিএনএতে A T এর সঙ্গে A থাকলে এই স্ট্র্যান্ডের ওপর যদি A থাকে তাহলে এই স্ট্র্যান্ডে অবশ্যই T থাকবে, আর এই স্ট্র্যান্ডের ওপর যদি G থাকে এই স্ট্র্যান্ডে অবশ্যই C থাকবে। আর A T এর সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে আর G C এর সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকে। এই A ডবল বন্ড T আর G ট্রিপল বন্ড C বেস পেয়ারিংটাকে বলা হয় ওয়াটসন এবং ক্রিক বেস পেয়ারিং বা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। ATGC এই বেস সজ্জাক্রম বাদ দিয়ে বাকি যদি কোনো রকম অন্য বেস পেয়ারিং হয়ে যায় সেই বেস পেয়ারিংগুলো আনকনভেনশনাল বেস পেয়ারিং হয়, সেগুলো ডিএনএকে সুস্থিতি দেয় না বা ডিএনএকে ডিস্টেবিলাইজ করে। দেয়ারফর A ডবল বন্ড T এবং G ট্রিপল বন্ড C এটাকেই ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং বা পরিপূরক ক্ষার যুগ্ম কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং বলে অভিহিত করা হয়। যেহেতু ডিএনএ দ্বিতন্ত্রী গঠন, সেই অনুযায়ী ডিএনএ সাধারণত যে বিডিএনএর গঠন বর্ণনা ওয়াটসন এবং ক্রিক করেছিলেন সেই ডিএনএ হচ্ছে রাইট হ্যান্ডেড, অর্থাৎ যদি একটা সেন্ট্রাল অ্যাক্সিস আমি ধরে নিই তাহলে সেই সেন্ট্রাল অ্যাক্সিসের পাশে এইভাবে ডিএনএটি উঠেছে এবং এই ডিএনএর এই সেন্ট্রাল অ্যাক্সিসের ওপরে কেন্দ্রীয় একটি অক্ষের চারদিকে যে ঘুরতে ঘুরতে ওঠা এই রকম দুটো টার্ন, এই টার্ন এবং তারপরে গিয়ে এই বাঁক, এই দুটো বাঁকের মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে ওয়াটসন অ্যান্ড ক্রিক মেজার করেছিলেন। এই ডিস্টেন্সটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর এই একটা টার্ন থেকে একটা টার্নের 34 অ্যাংস্ট্রমের ডিস্টেন্সের মধ্যে 10টি বেস পেয়ার বা 10টি ক্ষার যুগ্ম থাকে। মানে A ডবল বন্ড T একটা বেস পেয়ার, G ট্রিপল বন্ড C একটা বেস পেয়ার, এইভাবে
10টি ক্ষার যুগ্ম থাকতে পারে একটা টার্নে, আর একটা টার্নের ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। দেয়ারফোর ওয়াটসন এবং ক্রিকের বর্ণিত মডেল অনুযায়ী দুটি ক্ষার যুগ্ম, দ্যাট ইজ যদি এ ডবল বন্ড টি আর এটা যদি জি ট্রিপল বন্ড সি হয়, তাহলে দুটো ক্ষার যুগ্মের মাঝখানে ডিস্টেন্স হবে 34 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 3.4 অ্যাংস্ট্রম। আবার ওয়াটসন অ্যান্ড ক্রিক আরও বললেন যে এই দুটো ডিএনএ তন্তু তার মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তাহলে ওয়াটসন এবং ক্রিকের বিডিএনএ মডেলে ডিএনএর একটা টার্ন থেকে আর একটা টার্নের ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম, যে 34 অ্যাংস্ট্রমের মধ্যে 10টা বেস পেয়ার থাকে। সুতরাং দুটো বেস পেয়ারের মাঝের ডিস্টেন্স হলো 34 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু 3.4 অ্যাংস্ট্রম। আর ডিএনএ দুটো স্ট্র্যান্ডের মাঝে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হচ্ছে 20 অ্যাংস্ট্রম। তো ওয়াটসন এবং ক্রিকের যে বিডিএনএ মডেল সেটা ছিল এই। এখানে একটা কথা বলে রাখি, আরএনএর ক্ষেত্রে ডিএনএতে যেমন এ ডবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি আছে, আরএনএর ক্ষেত্রে কিন্তু থাইমিন থাকে না, তার পরিবর্তে ইউরাসিল থাকে। কিন্তু সেখানে এরকম এ ডবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি পেয়ারিং দেখা যায় না, কেননা আরএনএ হচ্ছে একতন্ত্রী। তাই আরএনএর ক্ষেত্রে 4 গ্যাপের বেস সূত্র প্রযোজ্য হয় না। 4 গ্যাপসের বেস সূত্র কেবলমাত্র ডিএনএর জন্য প্রযোজ্য। তাই আরএনএতে এ ডবল বন্ড টি জি ট্রিপল বন্ড সি এরকম কোনো বেস পেয়ারিং বা ক্ষার যুগ্মের উপস্থিতি দেখা যায় না।